নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প বেশ্যাপল্লীর অসভ্য মেয়েটা। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। আজকের গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প বেশ্যাপল্লীর অসভ্য মেয়েটা। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। আজকের গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। মা, মদ না, এতে কারে ধরে আনলি? ধন দেখি দাঁড়ায় না। কি বললে? ধন ধন দাঁড়ায় না তো? তা বুঝি শরীরে কোনো অসুখ আছে নাকি? রক্তে চিনি বেশি, দাঁড়ায় না? আমি আমার বাবা মায়ের ধন ছিলাম। আরে বাবা দূর, আমি ওই ধনের কথা বলিনি, আমি ধনের কথা বলেছি। এইখানে খাড়া না হলে আমি কাম করবো কেমনে? কতগুলো টাকা শুধু শুধু আপনার জলে গেল। এদিকে খাড়াই হয় না, ডাক্তার দেখান, তারপরে আসবেন কোন। তোমরা কি এইসব ছাড়া আর কিছু জানো না? ও মা, এ করে তো খাই, সংসার চালাই, তাই চলে। হ্যাঁ, তোমাদেরকে কেউ অসভ্য বলে না? তা তো একটু শুনতেই হয় বাবু। পেট চালাতে গেলে এমন অনেক কিছুই শুনতে হয়। গতর খাকি শুনতে হয়, মাগি শুনতে হয়, আর কত কি সব হজম করো, করতে হয়, তাই করি। আমি তোমার কিছুটা সময় নিতে পারি? এত কাস্টমারের সঙ্গে রাত্রে শুলাম, এমন অদ্ভুত কাস্টমার দেখিনি। আমি একটা অসভ্য ছেলে। কে বললো? হাতে কোথায় অসভ্য? ভদ্র লোক তো, পোশাকে আশাকে কত সুন্দর, বেশ পরিপাটি, কিন্তু আপনার ধন কানায় তো দাঁড়ায় না। না দাঁড়ালে কেউ অসভ্য বলে না। ও ডাক্তার দেখান, ঠিক হয়ে যাবে। আপনাকে কেউ কি কিছু বলেছে? বলেনি, তবে একটা বেশি সময় নেব না। হবে? হবে। একেই আপনি 4,000 টাকা নগদ দিয়েছেন। 2 ঘন্টা তো আপনার সঙ্গে থাকতেই হবে। আমার শরীরে ব্যথা হলেও থাকতে হবে, না হলেও থাকতে হবে। ঠাপে ঠাপে কত কি হতো আমার কে জানে। স্বপ্ন দেখে ফেলেছিলাম, কিন্তু আপনি তো সেরকম ধানার মানুষই নন। কারাই না আপনার এতক্ষণ চেষ্টা করলাম। বলেন, হাতে এখনো আপনার ওই 1.5 ঘন্টা মতো সময় আছে। অনেক ধন্যবাদ। কথা বলা শুরু করে কুমার। আমি কুমার, স্বভাবটাও কুমারের মতোই। না না, সম্পূর্ণ নাম কিশোর কুমার টাইপের নয়, কিন্তু আলাদা, রাজকুমার। বাবা মায়ের একমাত্র আদরের ধন, ধন বলে না ধন বলে, ওই যাই হোক, আমি তাই। পরিবারে পিসি আছে, কাকা আছে, জ্যাঠা আছে, ঠাকুরদা ঠাকুমা সবাই আছে। আর মাতৃকুলে আছে দাদু দিদা, মামা মামি, সে, মোটামুটি বিরাট বড় পরিবারে আমি বংশের বাতি। ওই হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার মতো ঝাল লণ্ঠন। এতটাই ভালোবাসাতে বড় হয়েছি যে আমার কোনটা খারাপ সেটা কেউ আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়নি। বাবার কাছ থেকে, পরিবারের সকলের কাছ থেকে প্রত্যেক মাসে মাসে কারি কারি টাকা আমার হস্টেলে আসতো। আর সেই টাকায় আমি ফুর্তি করে আমার লাইফটা অর্ধেকটা শেষ করেছি। ঠেলায় ধাক্কায় কোনো রকমে কলেজটা পাশ করেছি। হ্যাঁ, ইঞ্জিনিয়ার হওয়া হয়তো হয়নি, তবে তাতেও কোনো দুঃখ নেই। বংশের বাতি বাড়িতে ফিরে এসেছে, তাও আবার পাশ করা একটা ডিগ্রির কাগজ হাতে ঝুলিয়ে। এতেই বাড়ির সবাই আপ্লুত। তা আমার এবার বিয়ে দেওয়া হবে। কাকে বোঝাই? জীবনে বহু নারীর সঙ্গে শুয়ে শুয়ে আমার শরীরের সবটুকু তেল ঝরে গেছে। এখন 1000 চেষ্টা করলেও সেই তেলের বাতি জ্বলবে না। কে বোঝাবে? বিয়ে তো করতেই হবে। আর আমি বিয়ে করার পরে 1 বছর হাঁ করে বসে থাকবে ওরা। কখন আমার স্ত্রী ডিম পারবে, থুড়ি বাচ্চা হবে, তাও আবার একটা পুত্র সন্তান। মোটামুটি ওই বাতি দেওয়াটা মাস্ট, কারণ বিশ্বাস বাড়ির মর্যাদা আমাকেই রাখতে হবে।
তা আমি বাবা কুমার, আমার বিয়ে দেওয়ার জন্যে 7 গ্রাম ঘুরে মেয়ে দেখা হচ্ছে। কৌতূহলবশত একদিন জিজ্ঞেস করে ফেলেছিলাম মাকে, আচ্ছা মা, এই যে মেয়ে দেখছো, ছেলে কি করে কেউ জিজ্ঞেস করছে না? মা কি একটা যেন কাজ করছিলেন, সংসারের কাজ, কি সব হিসাবপত্র লেখা। আমাকে বেশ ধমক দিয়ে বললেন, তুই উচ্চ বংশের ছেলে, তোর কাজকর্ম নিয়ে লোকে প্রশ্ন করবে কেন? এই বাড়িতে যারা মেয়ে দেবে তারা ধন্য। মনে মনে ভাবলাম, বাবা, শহরের মেয়েদেরকে তো পাত্তাই পাওয়া যায় না, ওরা তো আগে টাকাটা দেখে, আর এখানে পরিবার দেখে। কি জানি আমার বাপ ঠাকুরদার কত বিঘা আছে যে বসে বসে খেতে পারবো, আমার দ্বারা তো বাল কিছুই হবে না। বন্ধুরা বলতো আমাকে, মদ আর মেয়ে ছেলে করি অর্ধেক জীবন নাকি আমি শেষ করে ফেলেছি, বাকি জীবনটা আমরা তুষে তুষে খাবো। আমরা কাটিং মেয়ে ছেলে হয়তো কপালে জুটবে। 3 দিন পরে আমাকে পাঠানো হলো একটি মেয়েকে দেখার জন্য। সঙ্গে আমার জ্ঞাতি গোষ্ঠীর ভাই বোনরা ভর্তি, দাদা বৌদি জামাইবাবু 14 গোষ্ঠী নিয়ে গেলাম। সালা নিজেকে কেমন যেন একটা কি বলবো, ওই পিংপং বলের মতো মনে হচ্ছে। একবার এর হাতে একবার ওর হাতে, মেঝের মধ্যে বাড়ি খাই, উঠোনে বাড়ি খাই, সানের মেঝেতে পড়ি। মানে যে যেরকম বলতো সেরকম ভাবে আমি হেলে দুলে হাঁটছি আর নাচছি। গাড়ি করে রওনা দিয়েছিলাম একটা মেয়েকে দেখার জন্যে। 3টে গাড়ি, পরিবার শুদ্ধ লোক ঠাসা, এ ওর কোলে বসে। বাবারে, মেয়ে দেখতে তো যাওয়া না যেন, থাক আর বললাম না, কোনো সেলিব্রিটি দর্শন। আমি যেই পরিবারে মানুষ সেই পরিবারে একান্নবর্তী আগেই বলেছি, কিন্তু যেই পরিবারে আমাকে মেয়ে দেখতে পাঠানো হলো সেই পরিবারটা একদম একটা ছিমছাম ফ্যামিলি। বাবা ব্যবসা করে, মা গৃহবধূ, বাড়ির একমাত্র কন্যা নয়, বাড়িতে 3-3টে মেয়ে রয়েছে। বড় মেয়েকে দেখার জন্যই আমাকে পাঠানো হয়েছে। বড় মেয়ের বিয়ে দিয়ে তারপরে বাদবাকি মেয়েগুলোর বিয়ে হবে। তা আমার পরিবারের লোক প্রথম দিনই এতজন আসবে, মেয়ের বাবা হয়তো সেই ধাক্কাটা সামলে উঠতে পারেননি। দেখেই বললেন, বাবা, বর তো পুরো বরযাত্রী নিয়ে চলে এসেছে, তা এসো বাবা এসো। কিরকম একটা বিচ্ছিন্ন অবস্থা বলুন তো, ঢুকেই যদি এরকম কথা শুনতে হয়। আমি বেরোনোর আগে পই পই করে মাকে বারণ করেছিলাম, বিয়েটা তো এখনই হচ্ছে না, তো এতজনের যাওয়ার কি আছে? কি বলিস? তোর নয় একটু রাগ করবে না? কদিন আগে বিয়ে হলো লতার, আশার, এদের বরগুলো জামাই তো বাড়ির, শত হলেও একটা সম্মান আছে। বাড়ির প্রথম ছেলের বিয়ে হবে, তার জন্য সম্বন্ধ দেখতে যাবে, ওদেরকে যদি না বলা হয় জামাইরা গোসা করবে না? বাবা, তো একটা জামাইকে বলো যে বড় তাকে বলো, তা হয়নি বাপু, আমি কারোর সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করতে পারবো না। ওদের মেয়ের বিয়ের সময় না হয় তোকে ডাকেনি ছেলেকে দেখতে যাওয়ার জন্যে, সেটাই পড়াশোনা করতে গিয়েছিলি তাই। তা বলে আমার বৌমা যখন আনবো আমি সবার সাথে মানিয়ে গুছিয়েই আনবো। তারপরে পাওনার একটা ব্যাপার আছে না, বুঝিস না? 10 ভরি 10 ভরি করে মোট 20 ভরি ওই সোনার হার আমায় দিতে হয়েছে ছেলেগুলোকে, তা তোকে দেবে না বুঝি? আহ মা, কি যে বলো, মরণ। আমি আবার কি বললাম? ভাল লাগে না আমার। দেখো, যেখানে যাচ্ছি সেই লোক নির্ঘাত হাঁট ফেল করবে এই এতগুলো মানুষকে দেখলে। পালাই ষাট, অমন কথা বলছিস কেন? ব্যবসাদার, ভালো ব্যবসা করে, ওই কাঠের ব্যবসা। চোরাই কিনা কে জানে, আমি তো দেখে এসেছি। আমার মেয়েটিকে বেশ ভালো লেগেছে। শোন, 3 বোন ওরা, বড় মেয়েকে দেখার জন্য গিয়েছিলাম, বাকি মেয়েগুলোকে দেখবি না কিন্তু। কেন? দেখতে নেই, দেখবি ওরাই সামনে আনবে না। বড় মেয়েকে পছন্দ হলে বিয়ের দিন বাকি 2টো মেয়ে সামনে আসবে। সমস্ত মেয়েদের ঘরে রাখা এই এক জ্বালা। সাদেকে আমি বংশে পিরিপ চাই, মেয়ে চাই না। মায়ের কথার মানে কিছুই কলা বুঝলাম না। তবে বেরিয়ে দেখলাম বেশ সুন্দর পরিষ্কার পোশাক বের করে রেখেছে মা আমার জন্য। সালা আমি করে কমবে খাই না, সংসারে একটা টাকা দিই না। বাবা এখনো তার ব্যবসা সামলাচ্ছে, ঠাকুরদাও ইনকাম করছে। আমার কি হবে তার নেই ঠিক। এদিকে আমার বিয়ে দেওয়ার জন্য সব রেডি। তা ভদ্রলোক আমাদের ঘরে ঢোকালেন। আমাদের বাড়ির মতো ওই বিরাট ব্যাপার নয়, ছিমছাম একতলা বাড়ি, বেশ কটা রুম, তবে ভীষণ পয় পরিষ্কার। বাড়িটার মধ্যে আধুনিকতার ছাপ স্পষ্ট। বাড়ির সামনে বাগান রয়েছে, ছোট ছোট নুড়ি পাথর দিয়ে ঘেরা, যেই পথ দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। বিরাট বড় একটা গেট, সেটা কাঠের তৈরি। গেটের ভেতর ঢুকেই হল ঘরের মতো ড্রয়িং রুম,
সোফা সাজানো চারিদিকে, মাঝখানে সেন্টার টেবিল, এক পাশে রয়েছে বিরাট বড় খাবার টেবিল, আরেকদিকে রান্নাঘর, আর তার ঠিক পিছন দিকে 3টে বড় বড় রুম রয়েছে, বেশ খানিকটা জায়গা পেরোনোর পরে। পায়খানা বাথরুমটাও রয়েছে, যদিও সেটা দেখা আমার কম্য নয়। হ্যাঁ, আমার দিদি বৌদিরা সেগুলো গিয়ে আগে দেখে নিয়েছে। মেয়ে মানুষের চোখ তো ওই রান্নাঘর আর বাথরুমটা আগে চেক করে। তা মেয়েকে ডাকুন, বললেন বড় জামাইবাবু। আমার বেশ লজ্জা করছিল। গিয়েছিলাম গোধূলি লগ্নে, আর যাওয়ার সঙ্গে সঙ্গেই শরবতের গ্লাস চলে এলো। লোকটা একটু ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন। আমরা যাওয়ার আধ ঘন্টা পর শরবতের আয়োজন করতে পেরেছিলেন। বোধহয় ঘরে এতটা বরাদ্দ ছিল না। ঘর ভর্তি লোক, বসতে দেওয়ার জায়গা নেই। মেরে কেটে 20-25 জন আসে। এখনকার দিনে মনে হয় কন্যা জাতির বরযাত্রীতেও এত লোক যায় না, গেলে হাবাতে বলবে। আর সেখানে আমার ফ্যামিলি, তাহলে বুঝেই নিন কতটা বড়। ভালোই খেলাম শরবতটা। মানে যেই ব্যক্তির মেয়েকে আমি দেখতে গিয়েছি, না এখনই শ্বশুর শাশুড়ি বলবো না, বিয়েটা আদৌ হয়নি তো, ওনাকে দেখলাম কোমরে কাপড় গুজে ঘেমে নেই একসা শরবত করতে করতে বোধ হয়। রান্নাঘরে আরো 2টো মেয়েকে অস্পষ্টভাবে দেখলাম। 2জনের মাথার চুলটা ছাড়া, চুড়িদার পরা। মুখশ্রী সাইড থেকে তো খারাপ লাগছে না। ওরাও মায়ের সঙ্গে হাতাহাতি কাজ করছে। বাদবাকি 2টো মেয়ে মনে হয়। মহিলা একা পারছেন না বলে এদের সাহায্য নিয়েছেন। মেয়েকে ডেকে আনা হোক, কথা শোনার সাথে সাথেই বুকের ভেতরটা ঢিপ 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 করতে শুরু করলো। যাই হোক, বিয়েটা যখন দিচ্ছে করেই তো ফেলি। খাওয়ানো দাওয়ানো তারপর না হয় চাপ নেওয়া যাবে। সিঁড়ি দিয়ে যিনি নেমে আসছেন, মানে এতক্ষণ যিনি ছাদে থেকে আমাকে প্রত্যক্ষ করেছেন সিঁড়িঘরের আড়ালে, সেই মহিলাকে দেখে আমার বুকের ধুকপুকানি শতগুণ বাড়ল। হলুদ রাঙা শাড়িতে হালকা গয়নায় শোভা পাচ্ছেন তিনি। কমতি একটাই, চোখে পাওয়ারের চশমা। এসেই সামনে বসলেন, আমাদেরকে প্রণাম জানালেন। আমাকে তো আমার বোন আর বৌদিরা রীতিমতো চিমটি কাটতে শুরু করেছে। এক কথায় সুন্দরী বলা চলে। এ আমার বড় মেয়ে সোনালি, আর আছে রূপালি আর শেফালি। ওদের সাথে বিয়ের দিন আলাপ হবে খুন, ঠিক যেরকম মা বলেছিল, একদম তাই। বাকি 2 মেয়েকে সামনে আনতে চায় না। নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। একসঙ্গে 25 জন নমস্কার বললে ব্যাপারটা কিরকম হবে? গোটা ঘরটা যেন কেঁপে উঠল গম গম করে। মোটামুটি মেয়েকে প্রত্যেকের পছন্দ হয়েছে। বাবা মা ঠাকুরদা এসে এক প্রস্থ আগে দেখে গিয়েছে। আমার দেখার পালা। আর আমি দেখে পছন্দ করে ফেললেই মোটামুটি ভাবে বিয়েটা হয়ে যাবে। আমাকে জামাইবাবু চোখের ইশারায় বললেন আমি একা কথা বলতে চাই কিনা। বেশ খানিকক্ষণ কথাবার্তা বলার পর ওই নিমকি, সিঙ্গারা, লুচি, বোঁদে ইচ্ছা মতো সাঁটিয়ে নিয়ে আঙুল চাটতে চাটতে আমি বললাম, হ্যাঁ আমি কথা বলতে চাই। কোথায় আর কথা বলবে, এতগুলো লোক যেখানে গাদাগাদি করে রয়েছে। আমাকে আমার হবু শ্বশুর মশাই বললেন ছাদে গিয়ে কথা বলতে। আমি রাজি হয়ে গেলাম। সোনালীকেও দেখলাম বেশ লজ্জা মুখে আমার দিকে তাকাচ্ছে। আসুন। ছাদের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বুঝতে পারলাম ছাদটা কিন্তু বিরাট বড়, তবে নিচ থেকে অতটা বোঝা যায় না। এও দেখলাম ছাদে সিমেন্ট বালি আর ভাঙা ইটের টুকরো পড়ে। জিজ্ঞেস করলাম, কাজ হবে নাকি? হ্যাঁ, খুব শিগগিরই। রুমের প্রয়োজন। আসলে আমার বিয়ের পরে হাজব্যান্ডকে নিয়ে থাকার মতো। বলে এক গাল লজ্জায় মুখটা কেমন রাঙা হয়ে উঠল সোনালির। মেয়েটি টুকটুকে ফর্সা, মাথার চুল অসম্ভব লম্বা, চোখ নাক মোটামুটির মধ্যে চলে, গরম বেশ ছিমছাম। কমতি ওই চোখের চশমাটা, ওইটাই যেন সব সৌন্দর্যকে গ্রাস করেছে। কথায় কথায় জানতে পারলাম সে নাকি একটি পেশার সঙ্গে যুক্ত, একটা বেসরকারি স্কুলে পড়ায়। আপনার কোনো আপত্তি নেই তো? আমার বিয়েতে কোনো আপত্তি নেই। একটা প্রশ্ন করব আপনাকে? হ্যাঁ করুন। আপনি কাজটা কি করেন? এই প্রথম ধাক্কাটা খেলাম। এইটা হলো মেয়ের মতো মেয়ে। এমন প্রশ্ন করেছে যে সালা আমার প্যান্টলুন খুলে যাওয়ার জোগাড়। আমি জানতাম এই প্রশ্নের মুখোমুখি হতে হবে আমাকে। সালা বেকার ছেলেকে কেউ বিয়ে করে? কাশিই পেয়ে গেল। মেয়েটি আমার দিকে ছুটে এসে আমার পিঠে আর মাথায় হাত বুলিয়ে ফু দিতে শুরু করলো। এ কি, কাশছেন কেন? দাঁড়ান।
জল আনবো? না না, থাক থাক, ঠিক আছে। কোনো ভুল প্রশ্ন করলাম বুঝি? আরে না না, খুব স্বাভাবিক। দেখুন, আপনাকে আমি উত্তরটা নিজের থেকেই দিচ্ছি। আমি না কিচ্ছু করি না। হ্যাঁ, পাশ করেছি, তবে যা ডিগ্রি অর্জন হয়েছে তাতে কোনো কোম্পানি আমাকে চাকরি দেবে না, দারোয়ানেরও না। একদম সত্যি কথা খোলামেলা হবে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমি যে বছর বাইরে থেকে পড়াশোনা করেছি সেই বছর আমার চরিত্রে দাগ লেগেছে। হ্যাঁ, আমি মদ খেয়েছি, নেশা করেছি, আর উদম মেয়ে ছেলেদের পেছনে টাকা উড়িয়েছি। আমার বন্ধুরা আমাকে কখনো বারণ করেন জানেন তো। আমার বাবা মা, পরিবারের লোকজন আমাকে এতটা প্যানিক করেছে, না চাইতে সব কিছু চোখের সামনে আগিয়ে দিয়েছে, তাই অর্থের প্রয়োজনটা আমার কোনো দিন হয়নি, এখনো না। দেখছেন না, বেকার ছেলের সঙ্গে বিয়ে। কিন্তু আপনার বাড়ি থেকে যে আমার বাবা মাকে বলেছে আপনি নাকি একজন ইঞ্জিনিয়ার, এমন করে হাসলাম যে আমার মুখের থুতু ওর চশমার ওপরে গিয়ে পড়ল। হালকা রোদের আলোয় সেটা বুঝতে পারলাম। নিজের লজ্জা নিজেরই লাগলো। পকেট থেকে রুমালটা বার করে বললাম, সো সরি, বুঝতে পারিনি। ইটস ওকে। ভাগ্যিস সত্যি কথাটা বললেন। মিথ্যে দিয়ে কখনো সম্পর্ক করা যায় না। আপনি কি এর পরেও আমাকে বিয়ে করতে চান? আমি তখন হ্যাঁ বলি, না না বলি। চোখের সামনে সুন্দর একটা মেয়েকে দেখে ওই পুরনো মেয়েগুলোর কথা ভুলে গিয়েছি। নারী সঙ্গ যতই ভালো না লাগুক করি না কেন, ওই মেয়ে মানুষ সামনে দেখলে হাত দুটো নিষ্পিস করে টেপার জন্যে। সবাই নিশ্চয়ই বুঝতে পারছে। হ্যাঁ, আমি লজ্জা মুখে বললাম, আমি তো। তাহলে শুনুন, আপনি আমার বাবা মাকে গিয়ে সত্যি কথাটা বলে দেবেন। না না, তা কি করে হয়? এতে আমার পরিবারের একটা অসম্মান হবে না? বাহ, আপনি বেকার, কাজকর্ম কিচ্ছু করেন না, আপনার আবার পরিবারের সমান অসম্মানের কি আছে? জানেন, এরকম মিথ্যে কথা বলে আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য যে আপনারা এসেছেন, আপনার বাবা মা, আপনার ঠাকুরদা ঠাকুমা এসেছে, তাতেই আপনাদের নামে কেস করে দেওয়া যায়। হে বাবা, না না, এই কাজটা করবেন না প্লিজ। প্লিজ দেখুন। ঠিক আছে, আপনাকে আমার মোটামুটি ভালোই লেগেছিল, ছেলে হিসাবে দেখতে শুনতে খুব একটা খারাপ নন আপনি। মনে মনে ভাবলাম, আরে বাস, সার্টিফিকেট আমি দেবো কি? সার্টিফিকেট তো এই মেয়েটি আমায় দিচ্ছে। হতেই পারে, স্বনির্ভর মেয়ে তো। তার উপরে সালা আমি মাস গেলে 1,000 টাকাও ইনকাম করে দেখি না। মেয়েটি বলল, শুনুন, যদি সেরকম হয় তাহলে রেজিস্ট্রিটা করে রাখা যায়। আপনি যদি আগামী 5 বছরের মধ্যে কাজকর্ম করতে পারেন তাহলে, না হলে আপনি আমাকে ভুলে যান। কেন বলুন তো? আপনার কি কেউ আছে? সেটাই খুব স্বাভাবিক। আমার একটি বয়ফ্রেন্ড আছে, শতদ্রু। সেও আপনার মতো বেকার, কিছু করে না। আর করে না বলেই বাবা মার কাছে তার নামটা প্রকাশ করতে পারছি না। বলুন তো কত বড় ধন্দে রয়েছে আমি? তা তো ঠিক। তা এবার আপনি আমার সাহায্য করতে পারেন। এখন বাবা মাকে বলে আপনি এমন একটা চুক্তি করবেন যাতে আপনার সাথে আমার সম্পর্ক থাকে, আর সেই ফাঁকে ফাঁকে শতদ্রুর সঙ্গে আমি একটু যোগাযোগটা রাখতে পারি। তারপর কি, বছর 5 পরে যদি আপনি দেখেন যে আপনি কিছু করতে পেরেছেন, তাহলে আমি আপনাকেই বিয়ে করব। আর শতদ্রু, সে যদি কিছু না করতে পারে তাকে বিয়ে করব না। বাহ, ওর সঙ্গে বেইমানি করবেন? বেইমানির কি আছে? যে ছেলে কাজকর্ম নেই, বাবার ঘাড়ে বসে খায়, তার আবার সম্মান অসম্মান আর বিয়ে? বলুন তো সব কথা। বেশ চাটাং কথা বলে মেয়েটা, দেখলে তো বোঝাই যায় না। নিজেই শিখিয়ে পড়িয়ে নিল আমি ঠিক কি বলবো ওর বাবা মাকে। নিচে নামার সঙ্গে সঙ্গে আমার সিদ্ধান্ত শুনে আমার বাড়ির লোকের তো পায়ের তলার মাটি বোধহয় খসে গিয়ে পাতালে পড়ে গিয়েছে। বাড়িতে আসার পরে কথাটা যেই 5 কান হলো, অমনি বাড়িতে মরা কান্না শুরু হলো। এমন কি কথা বলে এলাম আমি শুধু মেয়েটির বাবাকে বলে এসছি ঠিক এই রকম, দেখুন, আমার সোনালীকে খুব পছন্দ হয়েছে, ইভেন সোনালীও আমাকে পছন্দ করেছে। আমার বাড়ির লোক আপনাকে কি বলেছে জানি না, তবে আমি সত্যি কথা বলেই বিয়ে করতে চাই। আমি এখনো বেকার, আমার বয়স 30-এর কোঠায়। বাবা মায়ের অতিরিক্ত আহ্লাদ আর বাড়ির লোকের ঠিকঠাক শাসন না করার দরুনই আমার চরিত্রটা বেশ খারাপ। আমি মেয়ে মানুষের সঙ্গে বহু সংগম করেছি আর মদ নেশাও করেছি, তবে বাড়ি এসে এখন টোটাল সবটাই বিসর্জন দিয়েছি। বাড়িতে বসে আছি আজ 7-8 মাস হয়ে গেল। কাজকর্মের চেষ্টা আমায় করতে হয় না, কারণ আমার বাড়ির লোক কোনো রকম চাপ দেয় না। আসলে দায়িত্ব, কর্তব্য, এইসব বোধগুলো আমাকে কেউ কোনোদিন শেখায়নি। আমার মাথার উপরে 3টে দিদি রয়েছে। বড়দি সংসারের সম্পূর্ণ কাজটা করে, সেই পেশায় একজন স্কুল শিক্ষক। হ্যাঁ, সরকারি স্কুলে। আর মেজ বোন আর ছোট বোন, তাদের মধ্যে কি সম্পর্ক আমি জানি না, তবে 2 বোন যেখানে যায় একসঙ্গে যায়। আর আমি হলাম ছোট ভাই।
আর এতটাই আদরের প্যাম্পারের ছোট ভাই যে এক গ্লাস জল গড়িয়ে অবধি আমি খাই না। এবার আপনিই ভেবে দেখুন, আমি আপনার কাছে 5টা বছর সময় চেয়ে নিচ্ছি, কথা দিচ্ছি 5 বছরের মধ্যে যদি কিছু করতে পারি অবশ্যই আমি সোনালীকেই বিয়ে করব। তার মাঝখানে মাঝে মধ্যে আমি ওর সঙ্গে যোগাযোগ রাখবো, কিন্তু এর বেশি সম্পর্ক আমি করব না, কারণ সোনালীকে আমার খুব পছন্দ হয়েছে। অবাক হয়ে তাকিয়েছিলেন সুনির্মল বাবু। কি অদ্ভুত প্রসঙ্গ! শুধু এইটুকু কাজ ঝাঁকিয়ে বলেছিলেন, ঠিক আছে বাবা, তুমি যে সততার পরিচয় দিয়েছো, সবটা আমাকে সত্যি কথা বলেছো, তাতে আমি খুব খুশি। 5টা বছর আমার মেয়ে তোমার জন্য অপেক্ষায় থাকবে, আমি তোমায় কথা দিলাম। কিন্তু 5 বছর পর এই দিনে এই তারিখেই মেয়ের বিয়ে কিন্তু আমি দিয়ে দেব। মেয়ের সন্তান, বোঝই তো, বেশি দিন বাবা মার ঘাড়ে বসে থাকা মানে একটা বিরাট বড় বোঝা। লক্ষ্মী ছেলের মতো ঘাড় নেড়েছিলাম আমি। সোনালী চশমার ফাঁক দিয়ে আমার দিকে তাকিয়ে হেসেছিল। বুকটা ঘায়েল হয়ে গিয়েছিল ওর সেই হাসিতে। বাড়ি ফেরার পর দরজা বন্ধ করে বসে আছি। বাড়িতে মরা কান্না হচ্ছে, মা বুক বাজাচ্ছে, বাবাও বিষণ্ণ, যেন আমি কাজ করি না বলে এই বিশ্বাস পরিবারের মান সম্মানটাকে সম্পূর্ণ ডুবিয়ে দিয়েছি। রাত 12:30 নাগাদ ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করিনি, কারণ যা সাঁটিয়ে এসেছি এরপরে যদি আবার খাই ওই গ্যাস অম্বল হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। হ্যালো, ঘুমের ঘরে রিসিভ করলাম। ও আয়ও উঠলো একটা। হ্যালো, খবর কি? কে? আরে আমি, সোনালী। বুকের পাঁজরটা কেমন যেন খোঁচা মারলো আমাকে বারবার। কে সোনালী? আরে দূর, আমাকেই তো দেখতে এসেছিলে। ও, উঠে বসলাম। তুমি এত রাতে? না মানে ফোন করলাম। বাড়ির খবর কি? সবাই মরা কান্না কাঁদছে জানো তো। যেই শুনেছে আমি সত্যি কথা বলে দিয়েছি। ভালো করেছো। আমার সঙ্গে কালকে একটু দেখা করবে? কেন? তোমার সঙ্গে একজনের পরিচয় করিয়ে দেব। কার? আরে তোমাকে বললাম না আমার বয়ফ্রেন্ডের কথা, শতদ্রুর। শতদ্রুর নামটা শুনে মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল। সে বলল, শতদ্রুর নাকি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি বাকরির চেষ্টা করছে। তাহলে আমার কি হবে? তোমার আর কি হবে? আমি টুক করে শতদ্রুর সঙ্গে পালিয়ে যাব। তারপরে তুমি আমার মেজো বোন আর ছোট বোনের মধ্যে যে কোনো একটাকে বেছে নিও। তারা দেখতে আমার থেকেও সুন্দরী। সেই কারণেই তো আমি যখন ওই সবার সামনে এসে বসি তখন ওদেরকে ডাকা হয় না। যদি আমার বদলে ওদেরকে কেউ পছন্দ করে আর ওরা চাসমিস না দেখতে পায়। আমি ভাবলাম, যাকে দেখেই ভালো লেগে গেছে, যার ভালো লাগাটা মনের ভেতরে গেঁথে গেছে, শরীর ছাড়াই তো সম্পর্ক করা যায়, যে আমাকে সেই ফিলিংসটা শিখিয়েছে, সেই মেয়েকে ছাড়া আর কাউকে ভালোবাসা বা বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব না। কি হলো, উত্তর দিচ্ছে না যে? আসবে তো? হ্যাঁ আসবো। কখন? এই দুপুর 12টার সময়। আমার তখন স্কুল ছুটি হয়। ফেরার পথে কফি শপে দেখা করছি। টাইম মতো বেরিয়ে গেলাম। বাড়িতে মা বাবাকে জানালাম আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। সে তো আমার ফ্যামিলি শুদ্ধ একেবারে যেন পুজোর পরিক্রমার মতো হাল হলো। ঘর থেকে জ্যাঠামশাই বেরিয়ে আসে, জেঠিমা বেরিয়ে আসে, ছোট কাকু শেভ করতে করতে বেরিয়ে আসে, পায়খানা থেকেও কেউ বোধহয় বাইরে চলে এসেছিল। এমন খবর আমি দিয়ে দিয়েছি। অতিরিক্ত আহ্লাদ সন্তানকে নষ্ট করতে বাধ্য, এখন বুঝতে পারছি। সত্যি ইন্টারভিউ দেওয়ার মতো পোশাক পরেই বেরিয়েছিলাম, সঙ্গে ব্যাগ ট্যাগ নিয়ে, যাতে একটু হ্যান্ডসাম ট্যান্ডসাম টাইপের লাগে। 32 বছর বয়সে, মাথায় হালকা হালকা চুলের পাক ধরেছে। এখন তো চুল বয়সে পাকে না। তার উপরে সবসময় বসে থেকে থেকে একটা ভুঁড়িও গজিয়েছে। তবে আজকে কেমন জানি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিকট ভুঁড়িটাকে দেখে নিজেরই অদ্ভুত লাগছে। মনে হচ্ছে পেট থেকে যদি একদল মাংস কেটে ফেলতে পারতাম তাহলে বোধহয় আমার হারিয়ে যাওয়া সৌন্দর্যটা ফিরে আসতো। ইস, মনে পড়ে কলেজের সেই হারিয়ে যাওয়া দিন, সেই হ্যান্ডসাম সেক্সি শুভ, যার দিকে মেয়েরা তাকিয়ে নাল ধরাতো। হ্যাঁ, কতজনকে বিছনায় নিয়ে ফেলেছি, নাইট কাটিয়েছি, কত কন্টমের প্যাকেট নষ্ট করলাম, তারপরে সে আমার কপালেই হলো। সালা, আমার মতো একটা মেয়ে বাজ ছেলেকে একটা সামান্য মেয়ে তুড়ি দিয়ে নাচাচ্ছে। এ ছিল কোথায় এতদিন ধরে? হাজারো প্রশ্ন করতে করতে অটো রিক্সায় উঠে বসলাম। গন্তব্য কফি শপে। যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখি আমার হবু স্ত্রী তার বয়ফ্রেন্ডের সঙ্গে হাতে হাত মিলিয়ে দিব্যি বসে রয়েছে। না, ভদ্রলোকের মতোই বসে রয়েছে, ঢলাঢলি করছে না। আমাকে দেখেই সে উঠে দাঁড়ালো, যেন স্কুলে বসে থাকা বাচ্চারা বেঞ্চের মধ্যে টিচার যেই ঢুকেছেন পড়াতে সঙ্গে সঙ্গে গুড মর্নিং বলবে বলে। কিন্তু ও গুড মর্নিং বললো না, বললো গুড আফটারনুন। আফটারনুন? হ্যাঁ, 3টে বাজে।
কতক্ষণ লাগে ওইখান থেকে এইটুকু আসতে? আসলে জ্যামের মধ্যে পড়ে। জ্যামের মধ্যে নাকি স্বপ্নের বিভোরে? হই হলো, বেরিয়েছি আসলে 12:30টায়। সে খুব ভালো করেই বুঝেছি। ভালোই করেছো দেরি করে এসেছো, আমরাও এই মাত্র এলাম। মানে মানে আজকে 11টার সময় সিনেমা দেখতে গিয়েছিলাম, সেটা দেখে এই ফিরলাম। সিনেমা হলের কথা বলার সঙ্গে সঙ্গেই মন আর মস্তিষ্ক খারাপ চিন্তার সঙ্গে ডুবে গেল। আমিও তো কলেজ লাইফে কত মেয়েকে নিয়ে সিনেমায় গেছি। হ্যাঁ, ডিজিতে বসেছি, রঙিন টিভিতে চলছে পর্দা, আর আমার হাত দুটো চলছে অন্য জায়গায়। বাবা, সে কি কাণ্ড! সেসব দিনের কথা ভাবতে গেলেই না লোম একেবারে খাড়া হয়ে যায়। বসো, হাঁ করে কি দেখছো? আমি দেখছি শতদ্রুকে। কেন সোনালি শতদ্রুকে ভালোবাসবে না? হ্যাঁ, রীতিমতো হিরো হিরো। জিম করা শরীর, হালকা ফ্রেঞ্চ কাট দাড়ি, মাথায় কোকড়া চুল, উচ্চতা 5 ফুট 8 থেকে 9 ইঞ্চির কাছাকাছি, ছাতি বিরাট। পরে এসেছে একটা ব্লু কালারের শার্ট আর তার সঙ্গে হোয়াইট কালারের প্যান্ট। এই শার্টের মধ্যে ছোট্ট ছোট্ট হোয়াইট কালারের ফুল। জুতো পরা, সেই একেবারে কোম্পানির দামি টামি মাল। হাতের ঘড়িটা দেখে মনে হচ্ছে কমসে কম 6 থেকে 7 হাজার টাকা দাম তো হবেই, তার থেকে বেশিও হতে পারে। আবার আরেক হাতে রূপোর মোটা ব্রেসলেট, গলায় সরু একটা সোনার চেন। বেটা ছেলেরা পরে জানতাম না, তবে এ পড়েছে। হাতে আমার আংটি রয়েছে। বৃদ্ধাঙ্গুলা আর মধ্যমার আংটিটা আমাকে বেশ ভাবাতে শুরু করলো, বিশেষ করে মিডিল ফিঙ্গার। মাথা থেকে উল্টোপাল্টা চিন্তা ঝেড়ে ফেললাম, কারণ আমার যখন হাতে মিডল ফিঙ্গারের ওই আংটি থাকতো তখন খুব অসুবিধে হতো আমার রাত্রের সঙ্গীদের। বারবার ওরা বলতো পেইন হয়। শেষ পর্যন্ত আংটিটা খুলে আঙুলে বদল করেছিলাম। এ তো এখনই এরকম মোটা আংটি পড়ে রয়েছে, কি হবে কে জানে। এই যে মিস্টার, আসার পর থেকে দেখছি কি সব ভাবছো। কি হয়েছে? হ্যাঁ, কিছু না। কি খাবে বলো, অর্ডার করি? এমনিই বেলা হয়ে গেছে, বাড়িতে বলে এসেছি ইন্টারভিউ দিতে এসেছি, তাই। ইন্টারভিউ? আপনি কি কোথাও? আরে না না, ও তোমার মতো বেকার। কথাটা ভীষণ কানে বাজলো। এই প্রথম কোনো মেয়ে আমাকে এরকম ভাবে উপেক্ষা করছে। হায় আমার পুরুষত্ব! আরে কথায় কথায় তোমার কি হয় বলো তো? কার্টুন ক্যারেক্টার হয়ে যাও নাকি? খাবার অর্ডার করো। অর্ডার করলাম ঠিকই, কিন্তু পকেট তো ফাঁকা। সোনালি চোখে ইশারা দিয়ে আমাকে কি একটা যেন বোঝালো, ওলা কিছুই বুঝলাম না। তারপরে বলল, ফোন পে আছে? হ্যাঁ আছে। পেটিএম আছে? ফোনটা এদিকে দাও। হাতে ফোনটা দিয়ে সে আমাকে দেখালো অলরেডি সে আমার মোবাইলে 10,000 টাকা পাঠিয়ে দিয়েছে। মানে আজকের খাবারের পেটা যেন আমি করি ভদ্রতা বশত। বাবা, এ তো উপযুক্ত আমার গিন্নি হওয়ার কাজ। মানে স্বামী যাতে ভিখারি না হয় তাই গোপনে পকেটে টাকা গুজে দিচ্ছে। বুকটা কিরকম ভার ভার হয়ে গেল। পুরুষত্বটা হারিয়ে গেছিল, আবার ফুলে ফিরে আসলো ওই আমার ফোলা পেটের মধ্যে দিয়ে। জমিয়ে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে 4টে 4:30 বেজে যায়। শতদ্রুর সঙ্গে হাঁক করে সোনালি। মোটামুটি কথাবার্তা এই গিয়ে দাঁড়ায় শতদ্রু কদিনের জন্য বোম্বাইতে যাচ্ছে। সেইখানেই নাকি তার ট্রেনিং পাশ করে গেলেই তার চাকরিটা পার্মানেন্ট হয়ে যাবে এবং আসছে বছরের মধ্যেই সোনালিকে নিয়ে সে পালাবে। হ্যাঁ, পালাবে, আর আমি জানবো সবটা, কিন্তু কাউকে বলতে পারবো না। আমার প্রিয়তমা, আমার হবু স্ত্রী আমারই নাকের ডগা দিয়ে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যাবে। আমি না পুরুষ? আমার পরিবারের 1 নম্বরের প্যানিক মার্কা অবাধ্য একটা সন্তান, যে কিনা ভালোবাসা পেয়ে পেয়ে উচ্ছন্নের একেবারে শেষ সীমায় চলে গিয়েছে। সম্মান বোঝে না, ভালোবাসা বোঝে না, নারী মন বোঝে না, শুধু বোঝে খাওয়া আর ঘুম, আর ফ্রিতে সব কিছু পাওয়া। একটু একটু করে না আমার ভেতরেও কেমন একটা যেন কর্তব্যবোধ জাগতে শুরু করলো। এত বছর যেই ফিলিংসটা কোনোদিন হয়নি, সেই ফিলিংসটা কিছুক্ষণ সময়ের মধ্যেই জেগে গেল। শতদ্রু সোনালিকে বলল বাড়ি পৌঁছে দিয়ে আসবে। বাইরে বেরিয়ে দেখলাম তার একটা দামি বাইক রয়েছে। শতদ্রুর বাবা নাকি বিরাট বড় বিজনেসম্যান, কিন্তু শতদ্রুকে এমন করে বড় করেছে যে 5টা টাকা চাইতে গেলে শতদ্রুকে কাজ করে খেতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু বড় লোকদের বেশ ভালো শিক্ষা। সন্তান যা পায় সেটা কাছে এনে দেয় না, তাকে খেটে করতে বলে। মানে সন্তানকে অভাব শেখানোর এটাই একটা প্লাস পয়েন্ট। চলো হাঁটতে হাঁটতে বাড়ি ফেরা যাক। শতদ্রু, সে তো এক্ষুনি বেরিয়ে যাবে। এই শোনো, তুমি কিন্তু আমাকে পৌঁছে একটা ফোন করে দেবে, আমি খুব চিন্তায় থাকবো। এমনিতেই তুমি যা হুসহুস করে বাইক চালাও। আর তো কটা দিন সোনালি, চাকরিটা পেয়ে গেলে প্রথম মাসের মাইনেই 2.5 লক্ষ টাকা। বুঝতেই পারছো, গাড়ি বাড়ি করতে। ঠিক আছে, হবে ক্ষণ সে পরে, আগে চাকরিটা পাও। বোম্বেতে কবে যাচ্ছ? পরশুদিন। যাওয়ার আগে দেখা করবে তো? বোধহয় হবে না, এখান থেকে বেরিয়ে মাসির বাড়ি যাব।
মাসির বাড়ি? সে তো অনেক দূর। হ্যাঁ, কি আর করা যাবে বলো, ওই মাসির তো আমার ওপরে অনেক ঋণ। ছোটবেলায় আমাকে কোলে পিঠে করে বড় করেছে। মাসি আর মেশোর আশীর্বাদ আমাকে নিতেই হবে। হ্যাঁ জানি, বলেছিলে আমাকে। তাহলে সাবধানে যেও। সোনালীকে শতদ্রু জড়িয়ে ধরল, কপালে একটা চুমু খেলো। আমার তো পা থেকে মাথা অব্দি জ্বলছে। আয়নার সামনে একবার নিজেকে দেখি আর একবার শতদ্রুকে দেখি, মানে যেই ক্যাফেতে আমরা খেতে গিয়েছিলাম সেইখানকার আয়নাতেই। আমি সালা হাইটে কতটা শর্ট শতদ্রুর থেকে। চেহারার মধ্যে কোনো লালিত্য নেই আমার। বসে খেতে খেতে সব নষ্ট হয়ে গিয়েছে। ভুঁড়িটা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। তবে আমিও কিন্তু কম সুন্দর না। মানে নিজেকে ঘষে মেজে নিলে ঠিক রাজপুত্রর মতোই লাগবে বলেই রাজকুমার নামটা আমার ঠাকুরদা রেখেছিলেন। কি হলো, চলো। না মানে কেউ কিছু মনে করবে না, কথায় কথায় মানে মানে করবে না। এরকম মানে মানে করা পুরুষদের আমি একদম সহ্য করতে পারি না। আর এই শোনো, তুমি যখন কথা বলো তোমার চোখের মনি এদিক ওদিক কেন হয়? জানো কাদের চোখের মনি এদিক ওদিক হয়? চোখে চোখ রেখে কথা বলতে শেখো, বুঝলে? সেটা জেন্টলম্যানের পরিচয়। ওই চোখটাকে এদিক ওদিক করবে না, তার মানে তোমার মধ্যে মিথ্যেতে ভরা। কালকে যখন তুমি আমাকে সত্যি কথাগুলো বললে তুমি বেকার, তুমি কিন্তু আমার চোখে চোখ রেখেই বলেছিলে। তাই মনেই পড়ছে না? আমার এভাবেই তো কথা বলার স্বভাব। আসলে আমার সবকিছু তো মিথ্যে দিয়েই শুরু হয়। আগে যে মেয়েগুলোর সঙ্গে সম্পর্ক করেছি প্রত্যেকের সঙ্গে মিথ্যে দিয়ে সম্পর্ক শুরু। বোধহয় এরম করেই চোখটা কাঁপতো। ইস, তখন যদি সোনালীর সঙ্গে পরিচয় হতো তাহলে বোধহয় আমি নষ্ট পুরুষ হতে পারতাম না। কথা বলতে বলতে বাড়ি চলে আসে। কিছুক্ষণের পথ। আমাকে বলল, বাড়িতে যাবে? না 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 না, গেলে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। তুমি যাও। আচ্ছা, তাহলে আমি আসি। যা, আমার জন্য কিচ্ছু না, একটু জড়িয়েও ধরা না, অ্যাটলিস্ট একটা ফ্লাইং কিস তো হতে পারে। সেটাও হলো না। আসলে ওর মন আর দেহ জুড়ে রয়েছে শতদ্রু। আমি বোধহয় ভালো বন্ধুও হয়ে উঠতে পারিনি। ঢুকতে ঢুকতে ঘরের ভেতরে, মানে গেটের কাছে গিয়েও একবার ফিরে তাকালো সে। দুপা এগিয়ে এলো আমার দিকে, বলল, পৌঁছে একটা ফোন করো, চিন্তায় থাকবো। যাক, ফোন করার মতো পজিশনে যখন পৌঁছাতে পেরেছি তখন মনের মণিকোঠাতে ঢুকতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। শুধু একটা ভালো কাজ আমায় করতে হবে। বাড়িতে আসার পরে বাবা মা ঠাকুরদা ঠাকুমা 14 গোষ্ঠী আমাকে চেপে ধরলো আমি কোন কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছি। ইতিমধ্যে এই ব্যাপারটা বড় জামাইবাবু বর্দি সবার কানে চলে গিয়েছে এবং এই শহরে কোথায় কোন কোম্পানিতে নতুন কাউকে ঢোকানো হচ্ছে তাই নিয়ে বাড়িতে একটা বিরাট গবেষণা কেন্দ্র হয়ে গেছে। জানা গিয়েছে আপাতত কোনো কোম্পানিতেই কাউকে নেওয়া হচ্ছে না। তাহলে আমি গিয়েছিলাম কোথায়? সঠিক উত্তর আমাকে দিতেই হবে, নাহলে এরা আমাকে ছাড়বে না। কিন্তু কিভাবে যেন আজকে বেঁচে গেলাম। ভাগ্যিস সোনালী ফোনটা করেছিল, আর সেইটা দেখতে পেয়ে গিয়েছিল আমার বর্দি। এই ভাই শোন, কি তোর ফোন এসেছে, ঘরে বাজছে, বোধহয় সোনালী ফোন করেছে, যা গিয়ে ফোনটা ধর। সোনালী ফোন করেছে শুনে বাবা মা সবাই যে যার মতো ঘর থেকে বেরিয়ে গেল। ঠাকুরদা তো এক গাল ফোকলা দাঁতের হাসি হেসে চলে গেলেন গান গাইতে গাইতে। মন দিল না মধু, ব্যাস এই 2 লাইন ছোটবেলা থেকেই শুনে আসছি। বলো, পৌঁছে ফোন করলে না কেন? একদম মনে ছিল না। মনে ছিল না নাকি বাড়িতে ফিরে সবার প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে? কোথায় গিয়েছো, কেন ইন্টারভিউ, কি করে বুঝলে? বুঝবো না, তোমাকে তো নষ্ট করেছে তোমার বাড়ির লোকই। শোনো, আমি একটা জায়গায় খোঁজ নিয়েছি। তোমার যদি চাকরি বাকরি করার ইচ্ছে থাকে তাহলে কোথায়? আমার স্কুলে। করবে? মাইনে কিন্তু 8,000-এর বেশি দেবে না। 8,000? জীবনে প্রথম ইনকাম করব এতগুলো টাকা? হ্যাঁ, আমি রাজি। বাচ্চাদেরকে সামলাতে পারবে তো? অতটা কিন্তু সহজ নয়, খুব দুষ্টু হয়। পারবো, তুমি পাশে থাকলে সবটাই পারবো। মনের অজান্তেই মুখ থেকে কথাটা বেরিয়ে গেল। বলল সোনালী, তাই আমি পাশে থাকলে সব পারবে? হ্যাঁ, সব পারবো, তুমি একটু শিখিয়ে পড়িয়ে নিও। ওর কথা মতোই চলে গেলাম পরের দিন। হ্যাঁ, ঠিক যেরকম ভাবে যেতে বলেছিল। যাওয়ার পর স্কুলের প্রধান শিক্ষিকার সাথে কথা বলে আমার দারুণ লাগলো। আমার পাশ করা সার্টিফিকেটগুলো দেখে প্রথমে মুখটা একটু খারাপ করলেও পরে বললেন, সোনালী যখন দায়িত্ব নিচ্ছে তখন তুমি নিশ্চয়ই ভালো করে পড়াতে পারবে। তুমি আজকে থেকেই কাজে লেগে পড়ো। মাইনে তোমাকে কিন্তু 8,000 টাকাই দেব। আমি জানালাম, আমাকে সোনালী আগেই বলে রেখেছে।
সোনালি আমার থেকে উঁচু ডিপার্টমেন্টের, আমি যেহেতু নতুন জয়েন করেছি তাই আমারটা একটু নিচু ডিপার্টমেন্ট। তাতে কি, আমি তো মেয়েটার কাছে কাছে থাকতে পারবো। এরপর থেকে মামাস বয় একদম চেঞ্জ হয়ে গেল। ভোরবেলা ঘুম থেকে ওঠা, সোনালির কথা মতো ওর সাথে ভিডিও কলে কথা বলতে বলতে ব্যায়াম করা। ও আমাকে বলেছে প্রাণায়াম করলে সমস্ত রকম অসুখ থেকে দূরে থাকা যায়। তাছাড়া আমার বয়সটা ধীরে ধীরে 40-এর কোঠায় যাচ্ছে, এরপরই নানা রকম অসুখ আমাকে ঘিরে ধরতে পারে। সোনালি চায় না এত অল্প বয়সে আমি বুড়িয়ে যাই। মেয়েটা বেশ চৌখাস, কিন্তু প্রথম দিন আলাপে এতটা বুঝতে পারিনি। দিন যত যাচ্ছে তত ওর প্রখর বুদ্ধিমত্তার পরিচয় আমাকে ওর প্রতি আরো বেশি টানছে। ভিডিও কলে কথা বলে ব্যায়াম করার পরে খাদ্য কাজু কিশমিশ আখরোট, মানে এই সিট জাতীয় খাবার। তারপরে একটু বেলার দিকে একটু ভারী কিছু, তাই বলে আহামরি ওই ভাত ডাল তরকারি নয়, ওটস খাই। বাড়িতে প্রথমে আমি ওটসের আমদানি করলাম। সবারই তো আকাশ থেকে পড়ার জোগাড়। সেই ছোটবেলা থেকেই মায়ের হাতের চপচপে তেলে ভাজা লুচি পরোটা হালুয়া এইসব খেয়ে খেয়ে এই ওটসটা মুখে ঠিক ধরছিল না। কিন্তু নতুন কিছু করে দেখানোর বিরাট চাহিদাটা আমাকে কিভাবে যেন ঘিরে ফেলেছিল। যেভাবেই হোক সোনালির কাছে আমাকে ভালো হতেই হবে। একটা মেয়ে যেমন একটা ছেলেকে ভালো করতে পারে তেমন খারাপও করতে পারে। আমার বন্ধুরা আমার সঙ্গ নষ্ট করে দিয়েছিল। আমি বড়লোক বাপের বেটা বলে আমাকে তারা কম খারাপ করেনি, কিন্তু আমার টাকাতেই মদ খেয়ে মেয়ে ছেলের সঙ্গে সঙ্গ করে নিজেরা খারাপ হয়েছেই, আমাকেও করেছে। কিন্তু লাভটা কি হলো? প্রত্যেকে পড়াশোনার বেলায় সে আনা, যে যার মতো ভালো ডিগ্রি নিয়ে দিব্যি এখন নামি দামি স্যুট বুট পরে অফিসে যায় চাকরি করতে। আমার সঙ্গে দেখা হলে আমার পায়ের জুতোর দিকে পর্যন্ত তাকায় না, এতই তাদের অহংকার। আমাকে চেনে না। এই তো কিছুদিন আগে সোনালির সঙ্গেই দেখা করতে যাচ্ছিলাম যেই দিন, সেই দিনের ঘটনার কথা বলি। আমি সোনালিকে মিথ্যে কথা বলেছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম আমি ঠিক সকাল 9টার সময়। বেরিয়েই আমার প্রাণের বন্ধু অজয়ের সঙ্গে রাস্তায় সাক্ষাৎ। একটা দামি সিগারেট খাচ্ছিল সে, 4 চাকা গাড়ির পাশে দাঁড়িয়ে। আমাকে দেখেই বলল, আরে আমাদের কুমার বাবু যে, তা কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? এই একটা ইন্টারভিউ। তুই আবার ইন্টারভিউ? কোনোদিন তো চাকরি হবে না। ডিগ্রি দেখেছিস নিজের? কোন শালা তোর মতো একটা বেলেল্লাপানা ছেলেকে চাকরিতে নেবে বলতো? জনভর্তি লোকজনের সামনে এমন কথায় খুব রাগ হলো আমার। হাতটা উঠেই যাচ্ছিল, মুখে বেরিয়ে যাচ্ছিল একটা বাজে ভাষা। বলতে যাচ্ছিলাম, সাহালা শুয়োরের বাচ্চা, আমার বাপের টাকা এতদিন ধরে বেলেল্লাপানা করে সুখ কাটিয়ে এখন ভালো ডিগ্রি পেয়ে দিব্যি আমাকেই ল্যাং মারছিস। আমার চোখের দিকে তাকিয়ে সে বলল, শোন, টাকাটা এখন সব থেকে বড় জিনিস। এখন আমায় দেখ, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, কদিন পরে বউও হবে, তোর দ্বারা কিছু হবে না। রতনের কথা তোর মনে আছে? আরে রতন টাটার কথা বলছি না, রতন যাকে নাকি আমরা রান্নার মাসি করে রেখেছিলাম। ওর হাতে তরকারি রুটি না খেলে আমাদের হোস্টেলে শান্তি হতো না, মনে পড়ে? সে হোটেল খুলছে, বুঝলি, হোটেল। দেখলে হবে, ছেলেটার কিন্তু এলেম আছে। চলি রে, তোর সাথে ফাট বকলে আমার অফিসে দেরি হয়ে যাবে, আসি। এক সময় কলেজে আমার পোঙায় পোঙায় লেগে থাকা ছেলেটা আমাকে এই চোখের সামনে তুড়ে মেরে দিব্যি 4 চাকার ধুলো উড়িয়ে আমার সামনে দিয়ে বেরিয়ে গেল। এই প্রথম বুঝতে পারলাম, বাপের টাকা থাকলেই হয় না, নিজের নামের পাশেও একটা জোর রাখা চাই। মানে ওই প্রচুর টাকার সম্পত্তি অথবা পিতৃ পরিচয়ে বেঁচে থাকাটা এখন আর কেউ গুরুত্ব দিয়ে দেখে না। ছোটবেলা থেকে আমার বাবা মা যদি আমাকে দায়িত্ব কর্তব্যটা ভালো করে শেখাতো, তাহলে বোধহয় ওদের জায়গাতে আমিও থাকতে পারতাম। এদের সবকিছু মুখের সামনে আগিয়ে দিয়ে আমার স্বভাবটা সম্পূর্ণ নষ্ট করে দিয়ে এখন আর ওদেরকে দোষ দিয়ে কি হবে? মনটা খারাপ করে একটা পার্কের মধ্যে বসেছিলাম। তারপরই আমার কাছে যায় সোনালির মেসেজটা। ওইটা পেয়ে চোখের জলটা মুছে আবার একটা অটো ধরে ঠিক 12:30টার সময় রওনা দিই। তাই তো দেরি হয়ে যায় আমার। এখন আমার নিত্যদিন বেশ ভালোই কাটে। সকালে স্কুলে গিয়ে বাচ্চাগুলোকে পড়াতে প্রথম একটু অসহ্য লাগতো। এত দুষ্টু বাচ্চাগুলোকে সামলায় কি করে সোনালি? একেবারে নার্সারি,
কোনোটা নাক দিয়ে পোটা পড়ছে, কোনোটা মা বাবার জন্য কান্না করেই যাচ্ছে। কারো কথা তো আবার লেটেস্ট, মা বাবা স্কুলের মধ্যেই থেকে যাচ্ছে, মানে স্কুল হবে তারপরে বাচ্চাকে নিয়ে বাড়ি যাবে। মার এক একজন। সত্যি মা বাবা কত ভালোবাসে একটা সন্তানকে, কিন্তু এই ভালোবাসার পেছনে বোধহয় সন্তানকে তার দায়িত্ব কর্তব্যটা শেখাতেই ভুলে যায়। অত্যাধিক স্নেহ প্রবণতা বাচ্চার পক্ষে চরম ক্ষতিকর। আগেকার দিনে বোধহয় এসব হতো না। এখন তো প্রত্যেকের সন্তান বলতেও একটাকে ঘিরেই সম্পূর্ণ জগৎটা। আর একটা সন্তান হওয়ার দরুনই নিজেদের পরিশ্রম ওই একটা সন্তানের পেছনেই পড়ে। আগে 10-20টা করে হতো, কে কোথায় পড়ে আছে বাবা মার দেখার সময় ছিল না। এই তো আমার খুড়তুতো ঠাকুরদাকেই তো দেখেছি, 6-6টা ছেলে মেয়ে। কেউ মামার বাড়ি পড়ে আছে, কেউ পিসির বাড়ি পড়ে আছে, কেউ আমাদের বাড়ি পড়ে আছে। ও ঠিক টাইম মতো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। পড়াশোনার চিন্তাবার্তা নেই, শরীর খারাপ করলে খোঁজ খবরের বালাই নেই, মোটামুটি জন্ম দিয়েই খালাস। কিন্তু এখনকার বাবা মা তো ওইরকম হতে পারে না। একটাকে ঘিরেই জগৎ গড়তে গিয়ে কত বড় ক্ষতি করে দিচ্ছে তাদের। যাই হোক, সেসবের চিন্তা পরে করা যাবে, আপাতত নিজের চিন্তা নিজে করি। সেদিন একটা বাচ্চা খুব কান্নাকাটি করছিল, কিছুতেই চুপ করছিল না। ওর মাকে স্কুল থেকে যেতেই দেবে না। স্কুলের দারোয়ান আর মাসিরা রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে। সোনালি আমাকে এসে বলল, তুমি তো নতুন, যাও না বাচ্চাটাকে একটু সামলাও। আমি? ওমা, আকাশ থেকে পড়ার কি আছে? বাচ্চারা হাতি না ঘোড়া? হ্যাঁ, ভবিষ্যতে তোমারও তো হবে। যাও, ওকে ভুলিয়ে ভালিয়ে ওর মায়ের কাছ থেকে নিয়ে এসো। শোনো, কোনো কিছু খাবারের প্রলোভন দেখাবে না, এমন কিছু করে পটিয়ে নিয়ে এসো যাতে ও চুপও করে, ওর মাও বাড়ি যেতে পারে। এবার আমি কি করি? মহা মুশকিলে বললাম ঠিক আছে, কিন্তু যে ট্রিকটা আমি করব তাতে আমি পানিশমেন্ট খাবো না তো? কিচ্ছু খাবে না, আমি আছি তো। আমি বাচ্চাটার কানের গোড়ায় গিয়ে ফুসফুস করে কিছু একটা বলতেই বাচ্চাটা আমার সঙ্গে সঙ্গে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে এলো। কিচ্ছু না, আমি শুধু ওকে বলেছিলাম তোমার ক্লাসের সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেবো। ছেলে বাচ্চা তো শুনেই পড়ে গেছে, চলে এসেছে মাকে টাটা দিয়ে। যদিও আমার ট্রিকটা সোনালীকে বলতে সোনালী এমন হাসি হাসলো যে হাসতে হাসতে গড়িয়ে যায়। বলল, এখন থেকেই নিজের চরিত্রটা ওই বাচ্চাটার মধ্যে ফুটিয়ে তুলছো? তুমি না মাস্টার, এমন কেউ করে? আরে দূর, আমি তো বন্ধুত্ব করাবো বলেছি। তাছাড়া এই বয়সে ওসব জাগে না, বন্ধুত্বটাই সব। তুমি দেখবে। যেই বাচ্চাটা রোজ কাঁদতো সেই বাচ্চাটা কান্না করা বন্ধ করে দিয়েছে। মেয়েটির নাম অমৃতা আর ছোট্ট বাচ্চাটির নাম সাগর। এখন দুইজনে মিলে একসাথে টিফিন খায়, গল্প করে, পড়াশোনাও করছে ঠিকঠাক। এখনই নাকি দুইজনে স্বপ্ন দেখে ফেলেছে ওরা একই সঙ্গে চাকরি বাকরি করবে। আরো কিছু হয়তো দেখেছে, তবে অতিরিক্ত বাচ্চা তো, তাই অতটা প্রশ্রয় দেওয়া ঠিক না। আমার দিন বেশ ভালো কাটে। সন্ধেবেলায় আমি বেরিয়ে যাই সোনালির সঙ্গে। একদিন এসেছি এই কফি শপে দেখা করতে। সেই দিন সোনালি স্কুলে যায়নি। বাড়িতে ফোন করে জানতে পারলাম ওর নাকি জ্বর এসেছে। খুব খারাপ লাগলো। কি ব্যাপার, সারাদিন ফোন নেই, খোঁজখবর নেই, খুব জ্বর? ওর গায়ের উপরে হাতটা নিজের অজান্তেই চলে গেল। কপালে ঠেকানো মাত্র বললাম, ভালোই তো জ্বর এসেছে, তো এই অবস্থায় কফি শপে কেন এসেছো? চলো ডাক্তারের কাছে। ডাক্তার লাগবে না। জানো তো, শতদ্রু আমার সঙ্গে বেইমানি করছে। কিরকম? হ্যাঁ, ও আমাকে ফোন করে না অনেক দিন, যোগাযোগও রাখছে না। আমি খবর পেয়েছি আমার এক বন্ধুর মাধ্যমে চাকরিটা ওখানে ওর পাকাপোক্ত হয়ে গিয়েছে। ও নাকি খুব শিগগিরই ফিরে আসবে। কিন্তু আমার সঙ্গে যোগাযোগ না রাখলে আমি কি করে বুঝবো বলো তো? ওর বাড়িতে আমায় কোনোদিন নিয়ে যায়নি। তোমাদের প্রেম কত দিনের? 6 মাসের। 6 মাসের প্রেমে তোমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছো? হ্যাঁ, ভালোবাসি তো খুব ওকে। না, কি করব বলো? মনে মনে ভাবলাম, বাবা, নিজের ভবিষ্যৎ চিন্তার ব্যাপারে এত কাঁচা। মাত্র 6 মাসে একটা ছেলেকে এতটা? না না না, এটা তুমি ঠিক করনি সোনালি। কি ঠিক করিনি? অতটা বিশ্বাস করা তোমার উচিত হয়নি। ঠকেছি বলো? হ্যাঁ, হালবার ঠকেছ। ছেলেরা এরকম করতেই পারে না। ঠিক বলেছ। তুমি যেহেতু একটা ছেলে তাই বুঝতে পারছো। অনেক মেয়ের জীবন নষ্ট করেছো বলে বলতে পারছো। তোমরা আসলে হেয়ালিতে কথা ভুলিয়ে আমাদের মতো নরম মেয়েগুলোর মনটা ভোলাও। তারপর একটা শক্ত কঠিন কথা বলে আমাদের চরিত্রতে দাগ দিয়ে অঝরে কাঁদতে থাকলো সোনালি। আমারও খুব দুঃখ লাগলো। আমিও অনেক মেয়েকে কাঁদিয়েছি। ববিতা, সবিতা, রিচিতা, প্রত্যেকের নামটা চোখের সামনে ভেসে উঠল। মুখগুলো, ওরাও খুব কান্নাকাটি করত যখন ওদেরকে আমি ব্রেকআপ ঘোষণা করতাম। পেছনে এসে হাসতাম। কি জানি
হিন্দি একটা সিনেমার সঙ্গে আমার জীবনের অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। তবে আমার জীবনে এই পরিবর্তনটা নিয়ে এসেছে আমার সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটি, সোনালি। কি ভাষায় ওকে সান্ত্বনা দেব আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমাকে বলল, একটু বাড়ি পৌঁছে দেবে? মাথাটা কেমন ঘুরছে। হ্যাঁ হ্যাঁ চলো, দিচ্ছি। বাড়িতে পৌঁছে দরজা ধাক্কিয়ে দেখতে পেলাম লাস্ট সময়ে আরো দুটো মেয়ে দরজাটা খুলল। এরা মনে হয় আমার হবু শালিকা। শতরুদুর ল্যাটা একটু একটু করে চুকে যাচ্ছে। সে যখন ফোন ধরছে না, তার মানে নির্ঘাত বম্বে থেকে অন্য কোনো নতুন মেয়ের পাল্লায় পড়েছে। পড়তেই পারে, আমাদের মতো ছেলেদের তো আবার স্বভাব খারাপ হয়, তাই না? আরে আপনি, দিদি কোথায়? দেখলাম সোনালি দূরে দাঁড়িয়ে। আরে তোমার বাড়িতে এসে আমাকেই তুমি অতিথি বানিয়ে দিচ্ছ। আরে আপনি আসুন না। এই দিদি আয়। বাবা মা কোথায়? বেরিয়েছে, চলে আসবে এক্ষুনি। আয়, আসুন আসুন, ঘরে আসুন। তোমরা? আমি রূপালি, আমি শেফালি, আমরা দুইজন টুইন্স। বাহ, একসঙ্গে দুটো চমক। হ্যাঁ, আমি ফার্স্ট ইয়ার, আমিও ফার্স্ট ইয়ার। দিদি তো চাকরি করে, জানি তো। তা আপনাদের সম্পর্কটা কতদূর এগোলো? কিছুই এগোয়নি। তোমার দিদি আমার কাছে 5 বছর সময় চেয়েছে। তোমার দিদি একজনকে ভালোবাসে, শতদ্রু। তার সঙ্গে যদি সম্পর্কটা ঠিকঠাক হয়ে যায় তাহলে আমি ফুরুত। তোমার দিদি শতদ্রুকে নিয়ে পালাবে। রূপালি আর শেফালি কেমন যেন তাকিয়ে রয়েছে আমার দিকে। চোখের দৃষ্টিটা কেমন ঘুলাটে, যেন আকাশ থেকে পড়লো আমার কথা শুনে। এগুলো আপনি কি বলছেন দাদা? এমন কথা তো দিদি কোনোদিন আমাদেরকে বলেনি। কি রে দিদি, বলিসনি তো? দুই বোন একই রকম দেখতে, একটা একটু চাপা আর একটা একটু বেশি ফর্সা। একই রকম পোশাক পরা, একই রকম চুল বাঁধা। চোখের সামনে দুই মেয়েকে দেখলে ঘোল খাওয়ারই জোগাড়। তবে হ্যাঁ, আমার সোনালির থেকে দেখতে একটু কমা। আমার কিছু ভালো লাগছে না রে, আমি ওপরে গেলাম। এক কাজ করুন, আপনিও বরং দিদির সাথে একটু ওপরে গিয়ে কথা বলুন, আমরা শরবত করে নিয়ে আসি। না না, ওসবের দরকার নেই, আমি বরং বাড়ি যাই। বলছি যখন এসো না। এসো, ওপরে এসো। বাহ, মেয়েটা নিজেই আমাকে যখন চাইছে তখন ওপরে যেতে কি দোষ? হ্যাঁ, আমার মনে তখন একটু একটু পাপ ঢুকেছে, স্বাভাবিক। ফাঁকা বাড়ি, একা মেয়ে। আমি ঘরে ঢুকতেই সোনালি দরজাটা বন্ধ করে দিল। হে কি, দরজা বন্ধ করছো কেন? ভয় নেই, তোমার ইজ্জত নিয়ে খেলবো না। কতগুলো কথা বলার জন্য করেছি। দেখো, শতদ্রুর সাথে লাস্ট আমি যখন কথা বলি তখন বুঝতে পারলাম ও অন্য কোনো মেয়ে মানুষের পাল্লায় পড়েছে। আমি ওইরকম পুরুষের মুখ দেখতে চাই না। ওকে ওকে এখন আমার ঘৃণা করে। যাদের চরিত্র সাচ্চা নয় তারা কখনো। কিন্তু সোনালি, সেই বিচার করতে গেলে আমি তো আরও নোংরা। এক জীবনে কত মেয়ের জীবন নষ্ট করেছি, কতজনের সঙ্গে। সোনালি আমার কাছে এগিয়ে এলো, আমার ঠোঁটের উপরে হাত রেখে বলল, কিন্তু আমি যে তোমায় পরিবর্তন করতে পেরেছি গো, তোমাকে সঠিক রাজকুমার করতে পেরেছি। কয়েকদিন আগেও তোমার শরীরের বদল আর আজকে শরীরের বদলটা একটু আয়নায় তাকিয়ে দেখেছো? কদিন আগেও তুমি বেলা করে উঠতে, তোমার খাওয়া দাওয়ার চিন্তা থাকতো না, তোমার চোখের সামনে ভাতের থালা রেডি থাকতো। কিন্তু এখন তুমি গরিব মানুষকে সাহায্য করো, মেয়েদের প্রতি সম্মান জানাও, ছোট ছোট বাচ্চাগুলোকে কত সুন্দর পড়াও, তাদের সাথে বন্ধুর মতো আচরণ করো। আর হ্যাঁ, এই যে এই মুহূর্তে আমার বোনরা দরজা খুললো, কই তোমার চোখে তো কোনো লোলুপ দৃষ্টি ছিল না, যেটা শতদ্রুত থাকে। মানে হ্যাঁ, একদিন নিয়ে এসেছিলাম ওকে এই বাড়িতে, তখন আমার দুই বোনের ছবি দেখেই শতদ্রু বলেছিল, বাহ, একজনকে বিয়ে করলে দুটো ফ্রি। মানে মানে আমার দুই শালি, তাও আবার টুইন্স। তুমি জানো না, বিয়ের পরে বড় বোন ছোট বোনদের দায়িত্ব নেয়। আর জামাইবাবু হিসাবে আমারও তো একটা দায়িত্ব আছে। ভালোই হবে, বেডের মধ্যে। বাকিটুকু আমি আর বলতে চাই না, তুমিই বুঝে নাও। কিন্তু তুমি কি করে বুঝলে? তুমি আমাকে পরিবর্তন করাতে পেরেছো। বুঝেছি বলেই বলছি। মেয়েদের চোখ জহুরির চোখ হয়। কিন্তু এখন কথা হচ্ছে, আমি তো শতদ্রুকে কথা দিয়েছি, 5 বছর সময় চেয়েছিল ও আমার কাছে, তদ্রূপ তোমাকেও সময় দিয়েছি আমি। এবার এই 5 বছর আমি কি করে কাটাবো বলো তো কুমার, কি করে কাটাবো? আমি ওকে খুব ভালোবাসতাম, এইভাবে যে ও আমাকে ঠকাবে আমি বুঝতে পারিনি। তুমি যদি আবার ঠকো? না, আর ঠকবো না, আর ঠকবো না। কিন্তু তুমি তো আমার বন্ধু, তোমাকে তো প্রথম থেকে আমি স্বামী হিসাবে দেখতে পারিনি। আমি তো শতদ্রুকে ভালোবেসেছি। এবার ও যদি আমার সঙ্গে বেইমানি করে তাহলে মরা ছাড়া আমার কাছে আর কোনো গতি থাকবে না। কারণ পুরুষ হিসাবে আমি ওকেই দেখি, জীবনের প্রথম পুরুষ হিসাবে আমি ওকেই মানি। আমি আকাশ থেকে পড়লাম। চোখে মুখে দেহ মনে সর্বত্র সোনালি শতদ্রুকে ভালোবাসে।
আমাকে সে নিখাত বন্ধুর নজরে দেখে, শুধুমাত্র জাস্ট ভালো বন্ধু, যার কাছে উজাড় করে মনের কথা বলা যায়। হ্যাঁ, অনেকটা সেই রকম। আমার কাছে এইটাই পরম পাওনা, আমি যে এই জীবনে এসে সোনালির মতো একটা ভালো মেয়ের উপযুক্ত বন্ধু হতে পেরেছি। আচমকা দরজায় টোকা পড়ার সঙ্গে সঙ্গে এই দরজাটা সোনালি খুলে দেয়। দুই বোন মিলে শরবত বানিয়ে নিয়ে এসেছে, আর তার সঙ্গে সঙ্গে ওপরে এসেছেন আমার হবু শ্বশুর মশাই এবং শাশুড়ি মা। আমাকে দেখে খুব খুশি হলেন, বললেন, সিদ্ধান্তে বদল এলো? তুমি তো এখন চাকরিও করছো, তা বিয়েটা সেরে নিলেই তো হয়ে যায় বাবা। না না, এই মুহূর্তে নয়, প্রতিশ্রুতি প্রতিশ্রুতি। 5 বছর যখন সময় চেয়েছি, 5 বছর পরই করব। কেন, আপনি কি রাখতে পারবেন না ওকে? আরে বাবা, না না, আমার মেয়ে কি বেশি নাকি? হ্যাঁ, ঠিক আছে, তোমরা নিজেদের মধ্যে যদি এরকমই কোনো চুক্তিপত্র করে থাকো তাহলে তাই সই, 5 বছর পরই হবে, কেমন? আজ আকাঙ্ক্ষিত সেই দিন, এক সময় যাকে কল্পনাই করতে পারিনি শ্বশুর আর শাশুড়ি হিসাবে নিজের মনের সিংহাসনে বসাতে পারবো, সেই সুনির্মল বাবুকেই বাবা হিসাবে ডাকতে আমার আর আপত্তি নেই। হ্যাঁ, আমার সঙ্গে সোনালির বিয়েটা এখন ঠিক হয়েছে। 5টা বছর আমরা চুটিয়ে প্রেম করেছি। শতদ্রু আমাদের মাঝখানে আর কোনোদিন আসেনি, আর আসবেও না হয়তো। শতদ্রুকে ফোন করে সোনালি আর পায় না। অনেকবার হোয়াটসঅ্যাপ করেছে, এই বেহায়া মেয়েদের মতো। পরে একদিন যখন আমি বললাম, তোমার লজ্জা করে না? তোমাকে যে পাত্তা দেয় না, তুমি একটা ভালো মেয়ে হয়ে শুধু শুধু কেন ওর কাছে মাথা নোয়াতে যাবে? ও যদি সঠিক পুরুষ মানুষ হতো তাহলে সব ছেড়ে ছুড়ে তোমার কাছে কি আসতো না? তোমাকে ও ভালোই বাসে না। ওইখানে গিয়ে অন্য মেয়ে মানুষের পাল্লায় পড়ে দেখো গে। প্রথমে খুব কান্না করেছিল সোনালি, পরে আমাকে জড়িয়ে ধরেছিল, আর ও আমাকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গেই আমার এত বছরের করা পাপ সব ধুয়ে গিয়েছিল। হ্যাঁ, একটা ছোট্ট কোম্পানিতে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, সেইখানে আমার চাকরিটাও হয়ে গিয়েছে। আর সৌভাগ্যবশত সোনালি আমার জীবনে আসার পর থেকেই আমার লাইফে সব কিছু ভালো হতে শুরু করেছে। এখন আমি একটা বড় কোম্পানিতে রয়েছি, মাসে মাইনে 80,000 টাকা। শুরুতে এরকম, বস বলেছেন কাজের ভালো ইনক্রিমেন্ট করতে পারলে প্রমোশন বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাইনেটাও নাকি দ্বিগুণ হবে। একটা শুভ দিন দেখে আমাদের বিবাহ ঠিক করা হয়েছে। সোনালি খুব খুশি। শতদ্রু ওর জীবন থেকে সম্পূর্ণভাবে মুছে গিয়েছে। আমার 2 শালিকাও কলেজ কমপ্লিট করেছে, তারা MSCও করেছে। হ্যাঁ, এখন নাকি হোটেল ম্যানেজমেন্ট পড়বে। পড়ুক, বাবা যদি পড়াতে পারে। অবশ্য মেয়েদের স্বনির্ভর হওয়াটা খুব জরুরি এখন মনে করি, আগে করতাম না। সব কিছুর পেছনে একজনেরই হাত, সেটা হলো সোনালি। বিয়ে করতে যাব, সে যে গুজে রেডি হয়েছি, হঠাৎ করে ফোন আসে। যদিও ফোনটা করেছে আমাকে সোনালি, ধরে বললাম, হ্যাঁ তৈরি হচ্ছি। যেই 25 জনকে নিয়ে গিয়েছিলাম তোমায় দেখতে, তারা ডবল হয়েছে, 50 জন মিলে আসছে। আরও কজন আসতে চাইছিল, তবে তুমি আমাকে বিয়ে করতে আসবে না। কেন? কি বলছো ওগুলো পাগলের মতো? ইয়ার কি মারছো? ইয়ার কি তুমি আমার সঙ্গে মেরেছ? তুমি শতদ্রুকে কি বলেছিলে? তোমার সাথে আমি ঘনিষ্ঠভাবে মিলামেশা করেছি, তোমার সাথে আমি বেড শেয়ার করেছি, আমি প্রথম দিনই তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়েছিলাম, এইসব তুমি বলেছ? আমি চুপ, আমি সত্যিই চুপ। আজ থেকে 5 বছর আগে শতদ্রু যখন বোম্বাইতে চলে গিয়েছিল, শতদ্রুর নাম্বারটা সোনালির ফোন থেকে চুরি করে নিয়ে রং নাম্বার ডায়াল করে ফোন করেছিলাম ওকে। আমার একটা গুণ আছে, আমি পুরুষ কণ্ঠের সঙ্গে নারী কণ্ঠে কথা বলতে পারি। এমন করে কলেজ লাইফে প্রচুর মেয়ের সঙ্গে আর ছেলের সঙ্গে ধাপ্পাবাজি করেছি, স্বভাবটা থেকে গিয়েছিল। তবে এই ক্ষেত্রে কোনো কুকর্ম করার জন্য নয়, ভালোবাসার দরুন আমি কাজটা করতে গিয়েছিলাম। আমি বললাম, শোনো আমার পুরো কথাটা, আমি কিচ্ছু শুনতে চাই না, আমি এই বিয়ে ভেঙে দিচ্ছি, আর আজ রাতের মধ্যে আমি শতদ্রুর সঙ্গে পালাচ্ছি। ভাগ্যিস শতদ্রু আমার বাড়ি বয়ে এসে আমার কাছে ক্ষমা চেয়েছে, হাঁটু মুড়ে কান্নাকাটি করেছে, আমাকে প্রমাণ দেখিয়েছে। তোমার সেই মেসেজটার, ছেলেটা এতদিনে মেসেজটা রেখে দিয়েছে। ও আমাকে বলেছে তোমার মতো একটা অসভ্য ছেলের সাথে কোনো সম্পর্ক করতে না। তুমি তুমি এতটা নিচে নামতে পারো? তোমাকে আমি ভালো করতে চাইলাম, তোমার তোমার বেকারত্বকে আমি আর তোমার সাথে কথা বলতে পারছি না কুমার। ছি ছি, আমার লজ্জা করছে তোমার সাথে কথা বলতে। আমি এত চেষ্টা করেও তোমার ভেতর থেকে সেই অসভ্য ছেলেটাকে বাইরে বার করতে পারলাম না। তুমি নোংরা, নষ্ট,
চরিত্রহীন, তাই থেকে গেলে। সোনালি ফোনটা কেটে দেয়। আমার পুরো বাড়ি জুড়ে ধোঁয়াশা অন্ধকারে ভরা। সানাই বাজছিল কিছুক্ষণ আগে, সব থেমে গিয়েছে। সোনালির বাড়ি থেকে ফোন এসেছিল। সুনির্মল বাবু নিজে অনুরোধ করেছেন যাতে আমার বাড়ি থেকে কোনো কেউ না যায়, কারণ মেয়ের অমাতে উনি বিয়ে দিতে পারবেন না। এতে ওনার মেয়ের বিয়ে হলে হবে, না হলে না হবে। বড়দি, মেজদি আর ছোটদি তিনজনেরই বিয়ে হয়ে গিয়েছে। এখন বাড়িতে আমাকে আর কেউ প্যানিক করে না। মা বাবা দু চোখে দেখতে পারে না, সবসময় দূর দূর ছেয়ে ভাব। আপনি তো অসভ্য ছেলে নন। ভালোবেসে আপনাকে একটা মেয়ে ভালো করে তারপরে সে পালিয়ে গিয়েছে, এটা তো মেয়েটা খারাপ হলো না? না 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 না, ওকে 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 খারাপ বলো না। ও আমার জীবনে আলেয়ার মতো, যাকে দূর থেকে দেখা যায়, কাছে গিয়ে ছোঁয়া যায় না। আপনি আসবেন? হ্যাঁ, আপনার সাথে গল্প করে বেশ ভালো লাগলো, কিন্তু আমি আসলে যে তোমার কাস্টমার নষ্ট হবে। সে দু একটা কাস্টমার মার গেলেও কোনো অসুবিধে নেই। আপনি খুব ভালো মানুষ, তাই সোনালির পরে প্রথম কেউ আমাকে ভালো বলল। তাই কখন আসবো বলো? এই তো এই 10টার সময় আসবেন। 10টার পরে আর কাস্টমার নিই না। আপনার তো পরিবারে কেউ নেই, তাই কোনো অসুবিধা হবে না। আপনার অসুখের চিকিৎসার জন্য এখানে একটা ভালো হোমিওপ্যাথি ডাক্তার আছে, যদি বলেন একটু কথা বলতে পারি। বলো, দেখো যদি অসভ্য থেকে আমি সভ্য হতে পারি। বাবা, কত মানুষের সাথে শোয়া বসা করলাম, এক এক মানুষের জীবনের এক এক গল্প। ওরে অমলি, মল্লি নাকি? যাই, আপনি এবার আসেন। হ্যাঁ, তোমার পরের কাস্টমার নাকি? হ্যাঁ, রাস্তায় আসে, ওই গাড়িতে আসছে। বাধা ধরা? আরে না, এক এক সময় এক একজন আসে। তোমার চুলকানি হয় না? ওই তো ডাক্তার দেখাই, ওষুধ খাই, আবার ঠিক হয়ে যায়। তা আমার সঙ্গে তুমিও ডাক্তার দেখাও না, কি হবে? সেই করেই তো পেট চালাতে হবে। একদিন ওই সব কিছু পচেই আমি মরবো, জানি। ওটা আমার ভবিতব্য, পাপের ফল। পাপ? তুমি আবার কি পাপ করলে? পাপ করলাম না, কত মেয়ে মানুষের সংসার নষ্ট করলাম, কত ভালো লোক তাদের নষ্ট করলাম। বিয়ে করে সুন্দর টুকটুকে রাঙা বউ ফেলে কত লোকে আমার এই গতখানা খেতে আসে। আমার তো টাকা নিয়ে সম্পর্ক না, আমিও তো আপনার মতোই ওই অসভ্য মেয়ে ছেলের পাল্লাতেই পড়ি। রাতের আকাশে দুটো তারাই জ্বলজ্বল করছে, যেন প্রকৃতির মাঝে দুটো অসভ্য মানুষকে বেশ আলাদা করে চিহ্নিত করছে। একে অপরের দিকে তাকিয়ে বিভোর দৃষ্টিতে বসে রয়েছে কুমার আর এই অসভ্য মেয়েটা। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরো একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরো নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।